সম্মানিত সদস্যবৃন্দ, লেডিজ, আমি সবাইকে সবাইকে অনুরোধ করছি লাইন আপ হওয়ার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করবো। Respected members and ladies, may I request you to line up in front of the dais so that we can start the program. হ্যালো, সম্মানিত আমি সম্মানিত ইসি মেম্বারদের আমাদের যে ফ্ল্যাগ পোল বা ফ্ল্যাগ স্ট্যান্ড
ধন্যবাদ। স্যার আমি আছি স্যার, স্যার কোর্টটা করি স্যার। চেয়ারম্যান রাওয়া, সম্মানিত সভানেত্রী রাওয়া লেডিজ অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স সাব কমিটি, উপস্থিত ভদ্র মহিলা এবং ভদ্র মহিলাগণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। রাওয়া কর্তৃক আয়োজিত বিজয়ের আজকের এই দিনে বিভিন্ন অনুষ্ঠান মানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে পতাকা উত্তোলন, মোনাজাত এবং পরবর্তীতে লেভেল 3-তে সিলিচারণ, ব্রেকফাস্ট এবং সবশেষে রাওয়া লেডিজ অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স সাব কমিটি কর্তৃক পরিবেশিত সাংস্কৃতিক পতাকা উত্তোলনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। তোমার ফাগুনে তো আরে ওরে গানে বাদল করে মরি হায় হায় ওমা, ফাগুনে তো আরে ওরে গানে বাদল করে তোমার গ্রামে তোর ভরা রেখে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের কূলে, নদী কূলে কূলে। মাতর মুখের বাণী আমার প্রাণে লাগে সুধার মতো, মরি হায় হায় মাতর মুখের বাণী আমার প্রাণে লাগে সুধার মতো, মাতর বদন খানি মলিন হয় আমি নয়ন, তোমার আমি নয়ন ধরে বাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ স্যার। এখন আমি মোনাজাত পরিচালনা করার জন্য রাওয়া মসজিদের দেশ ইমাম মাওলানা ইমামুদ্দিনকে বিনীত অনুরোধ। ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم، اللهم بارك على محمد وعلى آل محمد وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقبل منا إنك أنت الشيخ 50তম মহান বিজয় দিবস উপলক্ষে রাওয়ার উদ্যোগে যে দোয়ার আয়োজন করা হয়েছে, ইয়া আল্লাহ আপনি এই আয়োজনকে কবুল করুন, তাদেরকে আপনার খাস রহমত দ্বারা ভরপুর করে দিন, তাদেরকে শহীদ মর্যাদা দান করুন
ইয়া আল্লাহ তাদের ইয়া আল্লাহ আপনি তাদেরকে নেক হায়াত দান করুন, সুস্বাস্থ্য করোনা মহামারী থেকে রক্ষা করুন। ইয়া রাব্বাল সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والحمد لله رب العالمين সুশীলিত সমাজ পরিচালনা করো। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আজকে এই বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। আমি সত্যি গর্বিত, খুব ভালো লাগছে যে আপনারা সবাই এসেছেন এবং এমন সিনিয়র অফিসার আমার সামনে আছেন যারা আমাকে সেলিব্রেট হিসেবে একটি বড় পাওনার কিছু নেই। এটাই আমরা চাই যে দাওয়াকে আপনারা আপন করে নেন। এখন আমার দলের আসার এখানে একটু উদ্দেশ্য আপনার তরফ থেকে আমি রাওয়ার রিলিজিয়াস চিলড্রেন অ্যাফেয়ার্স ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব কষ্ট করে আমাদের প্র্যাকটিস করে এখানে আজকে জাতীয় সঙ্গীত দিয়েছে, তার জন্য আমার ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় সঙ্গীত আমাদের প্রাণের সঙ্গীত। জাতীয় সঙ্গীত শুনলেই অটোমেটিক্যালি মনের মধ্যে একটা দেশপ্রেম ভাব চলে আসে, এটাই আসা স্বাভাবিক। আরেকবার ধন্যবাদ দিচ্ছি জন্য সবাইকে একটা সময়। আমাদের সুশীলিত এখন আমি আপনাদের সকলকে লেভেল 3 সম্পূর্ণভাবে প্রাণরাষ্ট্রের দুর্দান্ত কার্যক্রম বিজয় করে বলবেন। আমি আবার সকলকে ব্রেকফাস্টে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ডিম 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 হালুয়া হ্যাঁ আগন্তক বইটা আমাদের লাইব্রেরিতে আছে, ট্রেনিং করতে পারে, খুব হাস্যরসাত্মক বই লাগবে এতদিন পরে সে বুঝবে। না না 100% দেয় না। আপনারা যারা সকালে নাস্তা সম্পন্ন করেছেন অনুরোধ করছি চেয়ারে আসন গ্রহণ করবেন। শুধু মণ্ডপে যারা নাস্তা সম্পন্ন করেছেন অনুরোধ করছি, যারা নাস্তা সম্পন্ন করেছেন অনুগ্রহ করে চেয়ারে আসন গ্রহণ করবেন। শুধু মণ্ডপে আমাদের আজকে বিজয় দিবসের স্মৃতিচারণে যারা অংশগ্রহণ করছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন। আপনারা যারা নাস্তা সম্পন্ন করেছেন আপনারা যদি অনুগ্রহ করে চেয়ারে আসন গ্রহণ করেন তাহলে সম্মানিত সুযোগ অনুগ্রহ করে আপনারা আসন গ্রহণ করুন। আমাদের পরবর্তী অনুষ্ঠান আপনারা আসন গ্রহণ করলেই আমরা শুরু করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত রাও চেয়ারম্যান এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের মহান বিজয় দিবসের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সুধীবৃন্দ, বাংলাদেশ যদিও 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা আমরা লাভ করেছিলাম, কিন্তু এর পটভূমি ছিল দীর্ঘ। এটা আসলে 9 মাস নয়, 23 বছর নয়, আসলে এটা 1000 বছরের। সে 1000 বছরের পটভূমি খুব স্বল্প পরিসরে বলা সম্ভব না। তবুও আমি পরবর্তী 5-6 মিনিটের ভেতর আমরা সেই দিনগুলোর কথা স্মরণ করব, কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের ভিতটা বা ব্যাকগ্রাউন্ডটা হয়েছিল। আমরা জানি যে 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু মূলত এই অঞ্চলের বাঙালি মুসলমানদের আন্দোলনের ফলে, ভোটের ফলে। কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তান প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই বাঙালি বিরোধী তথা অগণতান্ত্রিক কর্মকাণ্ড বাঙালিদের পাকিস্তানের ব্যাপারে স্বপ্নভঙ্গ ঘটায় অথবা মোহভঙ্গ ঘটায়, এবং এর ফলে 2 বছরের ভেতরই মৌলানা ভাসানীর নেতৃত্বে পুরো পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয়। 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আসলে বাঙালি জাতীয়তাবাদের সূত্রপাত হয়, এবং পরবর্তীতে এই বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমেই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জিত হয়। এরপর আসে 1954 সাল যুক্তফ্রন্ট, এবং এই যুক্তফ্রন্টে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে বাঙালি এক নতুন পথচলা আবিষ্কার করে, এবং এইখানে আমাদের সেই সময়কার বাঙালি প্রধান নেতৃবৃন্দ মৌলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক সোহরাওয়ার্দী এবং তরুণ নেতা শেখ মুজিবুর রহমান, যিনি পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে পরিচিত হবেন, তিনি, তাজউদ্দিন, এই ধরনের নতুন নেতার আমরা দেখতে পাই, যারা পরবর্তীতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। 1958 সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করে, এবং পরবর্তীতে 10 বছর আইয়ুব খান পাকিস্তান শাসন করে। এই সময়টিতে পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হলেও ব্যাপক বাঙালিদের বৈষম্য, অনুন্নয়ন, অবিচার এবং ইনজাস্টিস ধরা পড়ে, এবং এই 10 বছরে আসলে বাঙালি জাতীয়তাবাদ একটি নতুন পর্যায়ে যায়। 1965 সালের যুদ্ধে আমরা দেখলাম পুরো পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত, এবং এটিও বাঙালিদের মনে একটি নতুনভাবে চিন্তাভাবনা উদয় করতে সাহায্য করেছিল। এরপর হলো 1966, সেই সময়কার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করেন, এবং আমরা জানি সুধীবৃন্দ, এই 6 দফায় কিন্তু ম্যাগনা কার্টায় পরিণত হয়, এবং ম্যাগনা কার্টা এবং মুক্তির সনদ, এবং আমরা দেখব পরবর্তীতে এই 6 দফার মাধ্যমে কিন্তু আমরা যে পথ চলা শুরু হয়েছিল সেটি 71-এ মুক্তিযুদ্ধে পরিণত হয়। এরপর হলো আগরতলা ষড়যন্ত্র মামলা, এবং যেখানে বঙ্গবন্ধু এবং লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বাহিনীর অফিসার এবং সৈনিকদের বিচার করা হয়, কিন্তু এর ঘটনা ঠিক উল্টো ঘটে। এই আগরতলা মামলা ষড়যন্ত্রের ফলে বাঙালিদের জাতীয়তাবাদ এবং বাঙালিদের নতুনভাবে দেশপ্রেমের উন্মেষ ঘটে, এবং এর ফলে আইয়ুব খানের পতন হয় এবং এহিয়া খান ক্ষমতায় গ্রহণ করেন। এরপরে আসে 1970 সালের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ এই অঞ্চলের 2টি সিট ছাড়া সকল সিট পেয়ে যায়, এবং আমরা জানি যে এই
ম্যান্ডেট যেটা পেয়েছিল আওয়ামী লীগ, এই ম্যান্ডেটের ফলে পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের বিজয় সূচিত হয়। কিন্তু আওয়ামী লীগ বিজয়ের পরে শুরু হয় নতুন ষড়যন্ত্র। পাকিস্তান সামরিক জান্তা তারা আমাদের ক্ষমতা গ্রহণ করতে চায়নি, এর ফলেই শুরু হয় নতুন ধরনের আন্দোলন। এবং এই আন্দোলনের এক পর্যায়ে বঙ্গবন্ধু 7 মার্চে ঐতিহাসিক বক্তৃতায় তিনি সম্পূর্ণ স্বাধীন ঘোষণা না করলেও এখানে ছিল স্বাধীনতার সংকেত, যেটাকে কেউ কেউ বলছে স্বাধীনতার সবুজ সংকেত। এবং এর মাধ্যমেই পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের দমনের জন্য অপারেশন সার্চলাইট পরিকল্পনা করে এবং এই অপারেশন সার্চলাইটের মাধ্যমেই 25শে মার্চ শুরু হয় গণহত্যা। এই গণহত্যার মাধ্যমেই বাঙালি জাতির হাজার বছরের বাঙালি জাতির ঘুমন্ত জাতি জেগে ওঠে এবং যার যার কিছু ছিল সেইটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং শুরু হয় নতুন ইতিহাস। শুধু এই ছিল আমাদের পটভূমি। তবে এখানে সামরিক বাহিনীর কিছু ভূমিকা ছিল, যেমন সামরিক বাহিনী কর্মকর্তাবৃন্দ আগরতলার যে ষড়যন্ত্র মামলা বলছি, লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেমের নেতৃত্বে তারা গোপন একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছিল, যদিও সেটি সম্পূর্ণ হয়নি। কিন্তু আমরা পরে দেখেছি মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। সুধীবৃন্দ, আমি আমার বক্তৃতার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ করব দুইটি ঐতিহাসিক কোইন্সিডেন্সের মাধ্যমে। সেটা হলো মুক্তিযুদ্ধের সময় দুটি কোইন্সিডেন্স হয়েছিল, সেটা খুব ইন্টারেস্টিং। এক, লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম যখন জেনারেল ওসমানীকে বলে, স্যার আমরা গোপনে একটা আন্দোলন করতে যাচ্ছি, আপনি কি আমাদের সঙ্গে থাকবেন? জেনারেল ওসমানী বলেছিলেন, যেদিন 10টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হবে সেই দিন বাংলাদেশ স্বাধীন হবে। এবং আমরা জানি যে 1970 সালেই 10th ইস্ট বেঙ্গল রেজ হয় এবং 1971 সালে স্বাধীন হয়। Sorry, I'm getting a bit nervous. May I take a glass of water? আরেকটি কোইন্সিডেন্স হলো পাকিস্তান মিলিটারি ইন্টেলিজেন্স তারা বাংলাদেশের গোপন কর্মকাণ্ড অবজার্ভ করছিল। 1962 সালে তারা যখন টের পায় যে বাঙালি এই অঞ্চলে মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত হচ্ছে, তখন তারা একটি ফাইল খোলে। এই ফাইলটির নাম্বার ছিল 1971, 1971, এবং ঠিক 1971 সালে স্বাধীনতা লাভ করে। আমি জাস্ট 2 মিনিটে আমি আরেকটি বিষয় আলোচনা করব যে আমরা রাজনৈতিক ফ্রন্টে দেখলাম আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা আন্দোলন করছিল, সংগঠিত হচ্ছিল, কিন্তু সামরিক বাহিনীতে কি হচ্ছিল? আমার সামনে যে সিনিয়ররা আছেন তারা জানেন, তারা পাকিস্তান সশস্ত্র বাহিনীতেও একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তারাও কিন্তু বাঙালি জাতীয়তাবাদে জড়িত ছিল। যেমন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তার ব্রতচারী নাচের মাধ্যমে সেকেন্ড ইস্ট বেঙ্গলের বক্সার সে পাঞ্জাবির সাথে যুদ্ধ ফাইট করছে, কিন্তু ডাক্তার ডিক্লেয়ার করেছে যে তুমি আনফিট, কিন্তু সে বলছে না স্যার আমি পাঞ্জাবির হাতে পরাজিত হব না। এটা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ। 1965 সালের যুদ্ধে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, লেফটেন্যান্ট কর্নেল A.T. হকের রেজিমেন্ট 17টি পদক পায়, সবচেয়ে হাইয়েস্ট গ্যারান্টি অ্যাওয়ার্ড পায় পাকিস্তানে। এটাও ছিল কিন্তু বাঙালি সৈনিকদের বাঙালি জাতীয়তাবাদ। বলা হয় যে ওয়েলিংটনে নেপোলিয়ন হেরে যায়, ওয়াটারলুতে নেপোলিয়ন হেরে যায়, কিন্তু জেনারেল ওয়েলিংটন যে যুদ্ধে জেতে
সেটা ওয়াটারলু যুদ্ধ না, এটা হলো ইংল্যান্ডের পাবলিক স্কুল ইটনের মাঠে ক্রিকেট খেলার মাধ্যমে, ফুটবল খেলার মাধ্যমে জেনারেল ওয়েলিংটন যে যোগ্যতা অর্জন করে সেটাই কিন্তু ওয়াটারলু যুদ্ধে তিনি প্রয়োগ করেন। আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সৈনিকরা আখাউড়ার যুদ্ধে, আশুগঞ্জের যুদ্ধে, হিলির যুদ্ধে যে যুদ্ধে জয়লাভ করে, এটা কিন্তু সেই বাঙালি সৈনিকদের প্রশিক্ষণে, বাঙালি সৈনিকদের ব্যানড ফাইটিংয়ে, তাদের ব্রতচারিণীতে, তাদের প্যারেডে তারা যে জোশ দেখাতো বাঙালিদের জন্য, সেটাই কিন্তু পরবর্তীকালে যুদ্ধের মাঠে দেখা যায়। মুক্তিযুদ্ধের সময় আমাদের সামরিক বাহিনীতে কিছু কন্টিনজেন্সি প্ল্যান ছিল, বিশেষত চট্টগ্রামে ব্রিগেডিয়ার মজুমদার, কর্নেল এবার্ট সিদ্দিকী, মেজর জিয়াউর রহমান, মেজর রফিক, তাদের নেতৃত্বেও তারা কিন্তু স্বাধীনতার কথা চিন্তা করেছিল। এবং 19শে মার্চ দ্বিতীয় ইস্ট বেঙ্গলে জয়দেবপুরে প্রথম যে সশস্ত্র সংগ্রাম হয়, সেখানে কিন্তু দ্বিতীয় ইস্ট বেঙ্গলের পরোক্ষ নেতৃত্ব হয়েছিল। যাই হোক, এটা ছিল পটভূমি। আজকে আমি বঙ্গবন্ধু সহ সকল জাতীয় নেতা, সকল কর্নেল ওসমানী, আমাদের সকল সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। আমরা মুক্তিযুদ্ধ পেয়েছি শহীদদের রক্তের বিনিময়, এবং এখানে আমাদের সেনাবাহিনীর এবং সশস্ত্র বাহিনীর বিশাল ভূমিকা ছিল। এই জন্য আমরা গর্বিত। বাংলাদেশ এগিয়ে যাবে। 1000 বছরের বাঙালি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি, আমরা ইনশাল্লাহ আরো এগিয়ে যাব। এবং এই মুক্তিযুদ্ধের এই চেতনা, মুক্তিযুদ্ধের এই তেজ যতদিন থাকবে আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা এগিয়ে যাবই ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি অনুরোধ করব, আমাদের জাতির গর্ব, বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব, দেশের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কর্নেল মোহাম্মদ শাহজাহান মোল্লাকে, সুধী কর্নেল শাহজাহান মোল্লা। চেয়ারম্যান রাওয়া এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাকে রাওয়া চেয়ারম্যান ফোন করে বললেন যে তুমি একটু স্মৃতিচারণ করবে 16ই ডিসেম্বরে। তখন আমি একটু ফান করে বললাম যে আমার তো স্মৃতিচারণের নাম্বার আসে না, কারণ যুদ্ধের সময় আমি জুনিয়র মোস্ট ছিলাম। এখনো যখন কাউকে ডাকা হয় পিছন থেকে আমি এখনো জুনিয়র মোস্ট হয়েছি। ধন্যবাদ দিলাম স্যারকে, বললাম যে স্যার আমি থাকবো। শুরুতে আমি বলতে চাই যে অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি। এই ক্ষুদ্র স্বদেশ ভূমিতেই আমার জন্ম হয়েছিল ভাষা আন্দোলনের পর, যখন ভাষা আন্দোলনের বারুদের গন্ধ তখনও শেষ হয়ে যায়নি। এবং সেই সময় থেকেই এই দেশের জাতীয়তাবাদী যে কোনো আন্দোলন, স্বাধিকার আন্দোলন, প্রতিবাদ সব কিছুতেই আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। শুনতে পাচ্ছেন না? আচ্ছা, হাই স্কুলে ওঠার প্রথম দিনই হঠাৎ করে ক্লাসে যাওয়ার পরিবর্তে আমাদের বড় ভাইরা আমাদেরকে ধরে অন্যদিকে পাঠিয়ে দিল, বুঝলে, বাড়ি চলে যাও, আজকে কোনো ক্লাস হবে না। তখন কানা ঘোষা করে শুনলাম কি হবে, স্ট্রাইক হবে। তখন কিন্তু ধর্মঘট বলতো না, স্ট্রাইক বলতো। তো এটাকে তারা লোকাল ভাষায় বলতো স্ট্রাইক হবে। তো সেই ক্লাস 6 থেকে যখন কুমিল্লা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, এখন তখন এটাকে জনাব সালাউদ্দিন কাদের, ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রামে, উনি যখন স্পিকার ছিলেন তখন উনি এটাকে ডাইভার্ট করে নিয়ে গিয়েছিলেন চট্টগ্রামে। সেই প্রতিবাদে পুরা কুমিল্লা, নোয়াখালী, সিলেট সবাই প্রতিবাদে মুখর হয়। এবং সেই প্রথম দিন হাই স্কুল ওঠার পর দিন থেকে আমরা স্ট্রাইক, ধর্মঘট, প্রতিবাদ করা সব কিছু
আমরা শিখেছি। একটা মিলিটারি গাড়িকেও ইউনিফর্ম পরা একদল সৈনিক সহ তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি, বিরাট বাহাদুরির মতো আর কি। তারপরে আসলো ধরেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ যখন জাতীয় সরকারিকরণ করা হয় তখন এটারও প্রতিবাদ হয়েছিল। সেই টিয়ার গ্যাসের মাঝে আমরা ছুটোছুটি করেছি বড় ভাইদের সাথে। এরপর আর কোনোটাই বাদ যায়নি। 1969-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন এবং 71। এখন আমি কিভাবে যুদ্ধে যোগ দিলাম সেটা সম্বন্ধে অনেকে জানতে চান। আসলে আমার আলাদাভাবে কোনো যোগ দেওয়ার সুযোগ হয়নি, কারণ আমি বললাম যে আমি তো প্রতিবাদ, বিক্ষোভ এসবের মাঝেই আমি সবসময় থেকেছি। সেই 1 মার্চের আগে যখন ইয়াহিয়া খান বাঙালি স্বাধিকার আন্দোলনকে দমন করার জন্য যখন পার্লামেন্ট বাতিল ঘোষণা করলো, সারা দেশ বিক্ষুব্ধ হয়ে উঠল, স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের লোক তখন প্রতিবাদী হয়ে উঠল। সেই সময় থেকে শুরু করে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণে আমরা উৎফুল্লিত হয়েছি। এবং আমি একজন ইউটিসি ক্যাডেট ছিলাম, যার জন্য আমি প্রচুর ছাত্রকে রাইফেল ট্রেনিং করিয়েছি। 23 মার্চে একটা আমরা যে রাস্তায় প্যারেডও করেছি। তারপর 25 মার্চ রাত্রে 12টা 1 মিনিটে যখন পুলিশ লাইনে সৈনিকরা যখন পুলিশদের উপরে হামলা করা হলো, তখন আমরা প্রতিবাদ শুরু করলাম, স্লোগান দেওয়া শুরু করলাম। রাস্তায় রাস্তায় বাঁশের লাঠি নিয়ে স্লোগান দিচ্ছি, বাঁশের লাঠি হাতে ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তখন আমাদের পাড়ার একজন ভদ্রলোক ছিলেন, উনি সরকারি NSI এর একটা সোর্স ছিলেন। উনি বললেন, তোমরা এটা কি করছো? ওদের হাতে লাঠি আছে আর তুমি বাঁশের লাঠি হাতে ধর, তোমরা এখানে স্লোগান দিচ্ছ, তোমরা তো পাড়ার মধ্যে মিলিটারি নিয়ে আসবে, তোমরা এটা কি করো? তোমরা এসব থামাও। তো আমরা থামলাম, কিন্তু ওনার উপর আমাদের পরে রাগ হলো, দেখে নিব এক সময়। যাই হোক, 25 মার্চের পর 2 দিন পরে 27 মার্চ যখন কারফিউ শিথিল হলো, তখন আমরা গ্রামে চলে যাই। গ্রাম বলতে 20 মাইল হেঁটে গেলাম, আমার কুমিল্লা থেকে 14 গ্রাম পর্যন্ত। ওখানে গিয়ে আবার আমরা কাজে জড়িত হয়ে পড়লাম। চতুর্দিক থেকে লোক আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন শহর থেকে লোক আসছে, সবাই আসছে, কেউ আশ্রয় চাচ্ছে। তারপরে আমাদের যে পুলিশ, আনসার, ইস্ট পাকিস্তান রাইফেলস, এদের সৈন্যরা বিভিন্ন দিকে আসা যাওয়া করছে। ওদেরকে আমরা থাকা, খাওয়া, লজিস্টিক সাপোর্ট দেওয়া, আমরা সব কাজগুলি করেছি। পরে এক সময় আমাদের একজন বড় ভাই, উনি বললেন যে আমি একটু দেখে আসি ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা হচ্ছে কিনা। উনি ইন্ডিয়াতে গেলেন, গিয়ে দেখে আসলেন। দেখে এসে বললেন যে কুমিল্লার কাঠালিয়াতে একটা ক্যাম্প শুরু হচ্ছে, আমরা পরশুদিন সবাই যাব। তো সেইভাবে আমরা তখন কাঠালিয়া ক্যাম্পে যোগ দিলাম। কাঠালিয়া ক্যাম্প থেকে আমরা অম্পিনগরে ট্রেনিং করেছি। অম্পিনগর ছিল প্রথম অর্গানাইজড একটা ক্যাম্প, প্রশিক্ষণ ক্যাম্প। এখন অম্পিনগরের সাথীদের মধ্যে আমি পাই আমাদের মিলিটারিতে যারা আছে, যে ধরেন মেজর আবুল ফার্স্ট এসএসএ, তারপরে হচ্ছে লেট মেজর আবদুল্লাহ, তারপরে হচ্ছে ফেরদৌস খান 6 শর্টের, আমরা মোটামুটি আমরা সেই পরিচয়টা ধরে রাখতে পেরেছি। এখন আমরা 71 বিভিন্ন অপারেশনের কথা বলতে গেলে আমি একজন গেরিলা যোদ্ধা। আমাদের গেরিলা যোদ্ধাদের অনেক লম্বা ইতিহাস থাকে না, অনেক কাহিনী থাকে না। আর আমাদের এই যুদ্ধটা ছিল খুব স্বল্প সময়ের জন্য। যদিও আমরা 9 মাস বলি, যুদ্ধ পিরিয়ডটা যদি বলতে যাই যে প্রতিরোধ, প্রশিক্ষণ এবং যুদ্ধকালীন সময়টা আমাদের খুবই কম ছিল। এর মাঝেও আমরা অপারেশন করেছি। আমাদের ছিল মেজর হায়দার, তার নেতৃত্বে আমরা অপারেশন করেছি। এবং সেই অপারেশনের বর্ণনা এখন এই স্বল্প সময়ে আমরা দিতে পারবো না। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সব অন্য সময়ে আমরা সেটাই করবো। আমরা তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলাম, পরীক্ষা দেব। এই সময় আমরা দিয়েছি, আমরা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব রেগুলার স্কুল কলেজ যে ব্যস্ত ছিল, এবং আমরা তখন অনিশ্চিতের মধ্যে যে দেশ স্বাধীন হলে কি হবে, না হলে কি হবে, সব কিছু মিলিয়ে। যাই হোক, তবু আমরা এগিয়ে গিয়েছি। আমাদের সামনে ছিল শত্রু, আমাদের হাতে ছিল অস্ত্র, মনোবল, উদ্যম, এবং পিছনে ছিল বঙ্গবন্ধুর বাণী। এবং এই বঙ্গবন্ধুর বাণী যে ভাষণটা, সেই 7 মাস পুরা 9 মাস আমাদেরকে উদ্দোলিত করে রেখেছিল এবং আমাদেরকে
সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছিল। যা হোক, একসময় দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে কি পেলাম কি না পেলাম, কে পেল না পেল সেটা পরের কথা। স্বাধীনতা আমরা এনে দিয়েছি, এখন এটাকে সুসংহত করে সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সবার দায়িত্ব। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। স্মৃতিচারণে এই পর্যায়ে আমি আহ্বান জানাবো জাতির আরেকজন বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা মেজর এসকে দলিলুদ্দিন আহমেদ স্যারকে। মাননীয় চেয়ারম্যান, উপস্থিত ভদ্রমহিলা এবং সালাম, মহান বিজয় দিবসের শুভেচ্ছা সকলের জন্য। আজকে রাওয়া আয়োজিত এই অনুষ্ঠানে স্মৃতিচারণ করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। মুক্তিযুদ্ধের সময় আমি কুষ্টিয়া সরকারি কলেজের ডিগ্রি ক্লাসের ছাত্র ছিলাম এবং 1965 সালের সময়ে পাক ভারত যুদ্ধে বাংলাদেশে পূর্ব পাকিস্তানের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থাটা অনেকের কাছে যেমন ধরা পড়ে, আমিও তো চিন্তা করতে থাকি। 65 থেকে 71 এই 6 বছরের মধ্যে পূর্ব পাকিস্তানের ছাত্র আন্দোলন তুঙ্গে ওঠে। আওয়ামী লীগের 6 দফা আন্দোলন, ছাত্রদের 11 দফা আন্দোলন, সব মিলিয়ে আগরতলা মামলা তুলে নেওয়া হয় এবং দুর্বার গতিতে পূর্ব পাকিস্তানের বাঙালিরা এই ভূমিকে স্বাধীন করার জন্য চিন্তা করতে থাকে। ইতিমধ্যে 1970 সালের নির্বাচনে যখন ক্ষমতা হস্তান্তর হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে, তখন প্রত্যেকটি জেলায় যে সমস্ত কলেজগুলো ছিল, বস্তুত সেগুলো সরকারি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে দুর্বার গতিতে স্বাধীনতা আন্দোলনে এগিয়ে যেতে থাকে। এবং এদিক দিয়ে আমি গর্বিত আজকে যে সেই সময় যে সমস্ত গুটি কয়েক জেলা লেভেলের কলেজে ছাত্র আন্দোলন টানা বেঁধেছিল, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সেখানে অংশগ্রহণ করেছিলাম। বস্তুত সেই সূত্রেই যখন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পরে সংগঠন করার জন্য অবস্থান বদলায়, তখন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের ছাত্ররাও সেই সংগ্রামের প্রথমে নেতৃত্ব গ্রহণ করে এবং স্বাধীনভাবে কুষ্টিয়া ইউনাইটেড স্কুল মাঠ বা কুষ্টিয়া হাই স্কুল মাঠে আমরা ওই সময়ে যারা নির্বাচিত মেম্বার ছিলেন প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, তাদেরকে নিয়ে পতাকা উত্তোলন করি। ইতিমধ্যে 25শে মার্চের পরে 26শে মার্চ থেকে 27 বেলুচ রেজিমেন্টের রেকিয়ান সাপোর্ট ব্যাটালিয়ান, যেটা যশোরে ছিল, তাদের একটা কোম্পানি কুষ্টিয়া আসে। কুষ্টিয়া এসে তারা কুষ্টিয়া জেলা স্কুল সার্কিট হাউসের পাশেই, কুষ্টিয়া কোতোয়ালি থানা মেন রাস্তার উপরে, কুষ্টিয়া পুলিশ লাইন ভেড়ামারা রোডের উপরে এবং ছোট্ট একটি ওয়্যারলেস স্টেশন আড়ুয়াপাড়াতে, আমার বাড়ি আড়ুয়াপাড়ায়, অবস্থান নেয়। এবং ইতিমধ্যে আমরা 4 উইং ইস্ট পাকিস্তান রাইফেল ইপিআর মেজর আবু ওসমান চৌধুরী এবং কর্নেল
তখন ক্যাপ্টেন আজম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি কুষ্টিয়া থেকে। সেখানে তারাও মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠতে থাকেন এবং 30 এবং 31 মার্চ এই 4টি পোস্ট আক্রমণ করা হয়। সেখানে ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে নিয়ে আমরা এই পোস্টগুলো ঘেরাও করি, কারণ তখন আমরা সুসজ্জিত ছিলাম না, কেউই ছিলাম না, এবং অনেকটা বীরত্বের সঙ্গে যুদ্ধ করা হয়। যুদ্ধ করে 27 বেলুচ রেজিমেন্ট, রেকি অ্যান্ড সাপোর্ট যে ব্যাটালিয়নের যে কোম্পানি ওখানে ছিল সেটা সম্পূর্ণ ধ্বংস হয় বলা যেতে পারে। পরবর্তীকালে কুষ্টিয়া স্বাধীন হয়, কিন্তু দীর্ঘদিন এই সফলতা ধরে রাখা সম্ভব হয় নাই। আমরা জানি যে কুষ্টিয়ার সঙ্গে চুয়াডাঙ্গা, মেহেরপুর, পশ্চিমবঙ্গের নদিয়ার বর্ডার আছে, এবং কুষ্টিয়ার পতনের পরে তখন ছাত্র বা অন্যান্য যে সমস্ত শক্তি যারা প্রতিরোধ বুঝে গড়ে তুলেছিল তারা নিজেরা তখন নিজেদেরকে সংঘবদ্ধ করতে তৎপর হয়, এবং ওই সময় এফএফ বা ফ্রিডম ফাইটার্স, বিএলএফ, পরবর্তীকালে বাংলাদেশ লিবারেশন ফোর্স, আমি বাংলাদেশ লিবারেশন ফোর্সের একজন সদস্য ছিলাম, এবং এইভাবে 9 মাস যুদ্ধে দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত করার সময় সেনাবাহিনীর যে সমস্ত ইউনিটগুলো ইতিমধ্যে ডেভেলপ করেছে, বিশেষ করে 8 সেক্টরে, মেজর আবু ওসমান চলে যাওয়ার পরে মেজর মঞ্জুর, পরবর্তীকালে জেনারেল মঞ্জুর আসেন, মুজিবনগরে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ হয়, এই সমস্তগুলো আমাদের যারা মুক্তিযোদ্ধা তাদের মাধ্যমে সুসম্পন্ন করা হয়। এবং পরবর্তীকালে যখন আমরা 16 ডিসেম্বরের আগেই ফিরে আসি, কুষ্টিয়া 11 ডিসেম্বর স্বাধীন হয়। এই 5 দিন আমরা যারা ছাত্র ছিলাম এসে দেখলাম যে কোনো আইন শৃঙ্খলা নাই, সেগুলো প্রতিষ্ঠা করা, অস্ত্র উদ্ধার করা এবং আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আমরা চেষ্টা করি। মিস্টার শামসুল হক ছিলেন আমাদের ডেপুটি কমিশনার, ওই সময় অনেক প্রবীণ ব্যক্তি, আপ্রাণ চেষ্টা করেন তিনি এগুলো রিস্টোর করেন। পরবর্তীকালে তো আমরা অস্ত্র জমা দিয়ে ঢাকায় আসি এবং নিজেদেরকে চাকরির সঙ্গে জড়িয়ে ফেলি। এখন 50 বছর হয়ে গেছে, যারা 71 সালে জন্মগ্রহণ করেছেন তাদের বয়স 50 বছর, তাহলে আমাদের বয়স কত? অনেক বেশি হয়ে গেছে। আমি যখন এখানে এসে দেখি সামনের সারিতে আমরাই ভেটারেন হয়ে গেছি পরিপূর্ণভাবে। আমার কাছে 3টে জিনিস অ্যানালিসিস আমি করতে চাচ্ছি এখানে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। প্রথমত হচ্ছে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান স্বাধীন করো, এই যে কনসেপ্ট একটা বাঙালি জাতীয়তাবাদ থেকে এসছে, এটা সোশ্যালজির একটা বিষয়, কিন্তু আসলে তো জাতি গঠন একটা হুইসেল মারলাম সঙ্গে সঙ্গে হয়ে যাবে না। 100 বছর, 200 বছর, 1000 বছরও যথেষ্ট নয়। আনফর্চুনেটলি বলবো যে জাতি গঠনের প্রথম পর্যায়ে আমরা যেতে পারছি না। দ্বিতীয়ত আমি মনে করি যে আমাদের উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হবেই, একসময় উন্নয়নের চাবিকাঠি প্রত্যেকটা দেশের সমাজে উঠবে, কিন্তু যে গ্যাপ, গরিব বড়লোক, সাধারণ মানুষ, ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে গ্যাপটা যে তীব্র গতিতে বাড়ছে, এটার লাগাম ধরে রাখা মুশকিলের ব্যাপারই বলে মনে করি আমি। তৃতীয়, আমি মনে করি যে এই মহান মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ বলিষ্ঠ ভূমিকা রাখলো। আমি তো মনে করি রাজনৈতিক যে নেতৃত্ব আমাদের নেতৃত্ব দিয়েছেন বটে, কিন্তু তাদেরকে এগিয়ে দেওয়া ড্রাইভিং ফোর্স হিসেবে সারা পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছিল, আজকে তাদের কথা আমরা ইতিহাসেও রাখতে পাচ্ছি না, সমাজেও আমরা দেখতে পাচ্ছি না। মুক্তিযুদ্ধের চরম সময়ে
বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী গঠন করা হয়েছিল, আজ পর্যন্ত তাদেরও একটা কংক্রিট ইতিহাস আমরা লিখতে পারলাম না, কিন্তু 50 বছর হয়ে গেছে। তা আমি মনে করি যে এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি যে ভবিষ্যতের প্রজন্মকে আমরা কি রেখে যাচ্ছি, আমাদের কথা যদি ইউনিভার্সিটিতে লিখে কেউ পিএইচডি পায়, আমরা যদি তাদের উপরে ভরসা করি, তাহলে আমার মনে হয় না আমরা কোনোদিনই আমাদের ইতিহাসটা রাখতে পারবো না। সেজন্য প্রথম যে জাতীয়তাবাদের চিন্তা বা অর্থনৈতিক ব্যাপারটা, এটা রাজনীতিবিদদের হাতে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু সব শেষে যেটা, অর্থাৎ সেনাবাহিনী কি করে ফর্ম করা হলো, তারা কিভাবে যুদ্ধ করলো এবং এটার ইম্প্যাক্ট কি হলো, কেন এটা তো একটা নিছক কনভেনশনাল ওয়ার ছিল না, এটা একটা জনযুদ্ধ। পৃথিবীতে বিভিন্ন দেশে জনযুদ্ধ ঘটেছে, তার ইতিহাস যদি আমরা দেখি যে আজও পর্যন্ত সেখানে সেনাবাহিনীর ভূমিকা রয়েছে। কিন্তু আজকে আমরা নিজেদের ইতিহাসটাই লিখতে পারছি না। যে সমস্ত বই মুক্তিযুদ্ধের উপরে লেখা হয়েছে সেটা অনেকটা অটোবায়োগ্রাফি মতো। সেখানে কিভাবে এই ফোর্সগুলো ফর্ম করা হলো, কোন পর্যায়ে হলো, কোন অর্ডারে হলো, বিভিন্ন সেক্টরগুলো কিভাবে ডেভেলপ করলো, সে সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। আমি মনে করি এই কাজটা যদি বর্তমান আমাদের যে হোম রাওয়া হাম্বলে তো যদি করতে পারে, খুব ছোটোখাটোভাবেও যদি করতে পারে, আমার মনে হয় এটা আমার একটা বড় কাজ করে যেতে পারবো। আপনাদের সকলকে এই পেশেন্স হেয়ারিংয়ের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। স্যার, আমরা সকলের কাতারতে বলছি, স্যার যে প্রস্তাবনা দিয়েছেন, আমাদের কিন্তু রাওয়াতে ইতিমধ্যে আমরা একটা রিসার্চ ফোরাম আছে, যেটার মধ্যে মেজর দলিল স্যারও একজন সদস্য। আশা করি স্যার এই কাজটার সাথে জড়িত থেকে আস্তে আস্তে এগিয়ে নেবেন। এটা ভালো প্রস্তাবনা, আর উইল ফিল প্রাউড, আমরা নিজেদেরকে গর্বিত মনে করব যদি আমাদের সঠিক ইতিহাসটা দেরিতে হলেও যদি শুরু করা যায় এবং আমরা একটা ফর্মে নিয়ে আসতে পারি। আজকের অনুষ্ঠানের ধারাবাহিকতার এই পর্যায়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি রাওয়া লিডিস ক্লাবকে সবিনয় অনুরোধ করব তাদের মনোবোধকর উপস্থাপনা পরিবেশন করার জন্য। ধন্যবাদ। ডিসেম্বর উদিত হলো বাংলার আকাশে এক উজ্জ্বল সূর্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 30 লক্ষ প্রাণের বিনিময় যে বিজয়কে পেয়েছে বাঙালি, সে 71-এ আজ সে একই সূর্য উঠেছে বাংলার আকাশে, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে। 50 বছরের অভিজ্ঞতা এ যেন আরো দীপ্তিময়, আরো আলোকিত, আরো তেজময়। এর আলো যেন আরো সোনালী, উজ্জ্বলতায় আরো বর্ণিল। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি রাওয়া লেডিস ক্লাবের সেক্রেটারি নার্গিস আলম সবাইকে জানাই সুবর্ণ জয়ন্তীতে বিজয়ের শুভেচ্ছা। তিরিশ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাওয়া লেডিস ক্লাব আয়োজন করেছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমি উম্মে কুলসুমকে অনুরোধ করছি। উম্মে কুলসুম। ধন্যবাদ সেক্রেটারি ভাবিকে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই লগ্নে আমাদের আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। পাকিস্তানি শাসন আমল চলত বৈষম্যের নীতিতে, মননে, রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি সাংস্কৃতিক সর্বক্ষেত্রেই চরম বৈষম্য। এই বৈষম্য মেনে নেওয়া যায় কি?
না, কোনোভাবেই না। তাই তো 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল নিজের অধিকার আদায়ের লড়াই। বাংলার মাটি মুক্ত করে আনবো ইনশাআল্লাহ, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বিজয়ের লাল সূর্য ছিনিয়ে আনতে সবাই ছিল বদ্ধপরিকর। বাংলার প্রতিটি প্রান্তরে ধ্বনিত হতে থাকে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শুধু বেড়ে
বাংলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি সাহিত্যিকরা লিখেছেন অজস্র কবিতা, গান। শুধু মণ্ডলী, বাংলার রূপ বর্ণনায় এবার আসছেন উলফাত রশিদ, আজি বাংলাদেশের হৃদয়। বাংলাদেশের হৃদয় হতে কখনো পড়ি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জানো। আজ বাংলাদেশের হৃদয় হতে কখনো পড়ি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জানো। তোমায় দেখে দেখে আঁখি লাগে, তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে সন্তান। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে সন্তান। দুই নয়নে স্নেহের হাসি, লালার নেত্র আগুন করো। তোমার কি মরজি আজি তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে। তোমায় দেখে দেখে রাখি না পেরে, তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে। যখন অনাদরে যায়নি ওকে ভেবেছিলেন দুঃখেরই মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই তো সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আর ছুড়িয়ে গেল ওই চরণের দেখতে আসি। তোমার কি মরতি আজি দেখি, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আদি দুঃখে রাতে সুখের সাথে হাসা ধরণী, তোমার অভয় পাইলে হৃদয় মাঝে হৃদয় ধরণী। তোমায় দেখে দেখে রাখি না পেরে, তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে। আজ বাংলাদেশের হৃদয় হতে কখনো পড়ি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জানো। তোমায় দেখে দেখে আছি না পেরে, তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে। শিক্ষক তার মা, তাই সন্তানকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাদের জানাতে হবে বাংলাদেশের ইতিহাস। সেই দায়িত্ববোধের উপলব্ধি নিয়ে রুমালি আখন্দের এবারের পরিবেশনা খোকা এবং বিজয়। এ কেমন তুই রে খোকা, ভোর হলো
অথচ এখনো নিদ্রামগ্ন তুই। আজ বিজয়ের দিন 16ই ডিসেম্বর। 71-এর মুক্তিযুদ্ধ না দেখলেও ফজরের আজান, পাখিদের গান আর বাংলা ভাষা তো নির্ভয়ে শুনতে পাস প্রতিদিন। কিন্তু আজকের ভোরের মতো পাখিদের কলকাকলি, জনতার কণ্ঠে বিজয়ের গান, মুয়াজ্জিনের আজানের ধ্বনি এত মিষ্টি, এত গন্ধ আর আনন্দের, তা বলে বোঝানো যাবে না। কেননা আজকের সূর্যটা যে তোর বিজয়ী মুক্তিযোদ্ধা পিতার ধার করা রক্তে উদিত এই বাংলার বুকে। ভোর হলো, সে সূর্যই দেখবি ক্ষণ। ওঠ খোকা, তোকে এত কথাই বা বলতে যাব কেন? ছোটকাল থেকেই তোর বাবা কেন নেই? কান্না লুকিয়েও সেই ইতিহাস, সে কাহিনী, রাজাকার আল বদরের লোমহর্ষক অপরাধ, 71-এর মুক্তিযুদ্ধের প্রতিটি দিন নিয়ে গাথা বিজয়ের গল্প কতবার বলেছি, তোর মনে নেই খোকা? ওঠ খোকা, ঘুম থেকে জেগে ওঠ, জাগিয়ে তোল তোদের মতো সবাইকে। অথচ 1 জানুয়ারির রাত্রি 12টা 1 মিনিট থেকে নিদ্রাহীন শুভেচ্ছা, হৃদ্য কৃষ্টির স্মরণ, সঞ্চালন আর ক্লান্তিহীন দোলা তোদের বেশ মনে থাকে। তখন উপেক্ষিত হয় ভোর, পাখিদের গান, বাংলা ভাষা, ফজরের আজান আর আগামী সোনালী সূর্য। অথচ মুক্তির আনন্দ দোলা ভোর সেখানেই, যেখানে এই 16ই ডিসেম্বরের প্রত্যয়, বাঙালিত্ব শিকড়ের অনুভূত অনুক্ষণ স্মরণ আর কোটি জনতার আত্মার শান্তি সৌম্য মিছিল করে বারবার বিশ্বের দুয়ারে। কেননা এই ভোর, এই দিন, এই মাস, এই বছর আর অকুতভয় বিজয় 30 লক্ষ শহীদের রক্তে কেনা। ছি, এ কেমন তুই রে খোকা? আজ বিজয়ের দিন 16ই ডিসেম্বর। ভোর হলো, অথচ এখনো নিদ্রামগ্ন তুই। ধন্যবাদ। এবারে মুক্তিযুদ্ধের পর ঘরে ফিরে দুষ্টু লক্ষ্মী ছাড়া আর কত কথা বুঝে দুষ্টু বাঁধন হারা। আয় রে আমার দামাল ছেলে, দুষ্টু লক্ষ্মী ছাড়া আর কত কথা বুঝে দুষ্টু বাঁধন হারা। দুষ্টু লক্ষ্মী ছাড়া আর কত কথা বুঝে দুষ্টু বাঁধন হারা।
শহর নগর নয়, আয় রে আমার দামার ছেলে দুষ্টু লক্ষ্মী ছাড়া, আর কত কথা বোঝে বস্তু বাঁধর হারা। দূর ঘরে ফিরে আসবে যেদিন ধোকা কোনো মা, যাদের হাসি হাসবে, যাদের হাসি হাসবে। কাঁদিস মা কাঁদিস, তোর মায়ের ফিরে আসবে যেদিন ধোকা কোনো মা, যাদের হাসি হাসবে, যাদের হাসি হাসবে। এখন ঘুমানো সোনা কোথায় যায় না গোনা, ফিরবে যেদিন বাবু সবাই ঘুমিয়ে সবাই আসবে, সবাই সুখে নাচবে, সবাই সুখে নাচবে। যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, বাঙালি একমাত্র জাতি যারা 9 মাসে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। তাই তো বাংলাদেশের আছে এক গৌরবময় ইতিহাস। আমরা বাংলাদেশী হিসেবে নিজেকে উজ্জীবিত করি কখনো মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, কিংবা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম হৃদয়ে ধারণ করি। এবারে আমার আছে 52 গানটির সাথে নৃত্য পরিবেশন করছেন সঙ্গীতা।
যেতে মেঠো বাউলে চেনা গানে প্রাণে সেই ছবি আছে আঁকা আমার চোখে বিজয়ের স্বপ্ন মাখা আমার হাতে লাল সবুজের পতাকা জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য বাংলাদেশ তোমারই জন্য জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য বাংলাদেশ তোমারই জন্য দেখি যে অপরূপা আমার এই দেশে বহু পথ ঘুরে নদী সাগরে মেশে ভোরের শিশির ছুঁয়ে ছুঁয়ে এই পারে এই শুধু ভালো লাগা আমার চোখে বিজয়ের স্বপ্ন মাখা আমার হাতে লাল সবুজের পতাকা জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য বাংলাদেশ তোমারই জন্য জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য বাংলাদেশ তোমারই জন্য জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য বাংলাদেশ তোমারই জন্য জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য বাংলাদেশ তোমারই জন্য প্রেম ও প্রকৃতি বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে তার কবিতায়। প্রিয় সুধী, এখন একটু ভিন্ন আঙ্গিকে চলুন শুনে আসি ফেরদৌসী এবং মেজর শেরের কণ্ঠে যুগলবন্দি গান ও কবিতা আবার আসিব। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচির শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায় আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচির শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায় আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায় হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো ভোরের কাক হয়ে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব আসিব এ কাঁঠাল ছায়ায় আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে
কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে, বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশুরা উঠানের ঘাসে ঘাসে, রূপসারি খোলা জলে হয়তো কিশোরা সাদা ছেঁড়া পালে ডিঙাবার। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশুরা উঠানের ঘাসে ঘাসে, রূপসারি খোলা জলে হয়তো কিশোরা সাদা ছেঁড়া পালে ডিঙাবার। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। রাঙা মেঘ সাতরায় অন্ধকারে, রাঙা মেঘ সাতরায় অন্ধকারে, দেখিবে ধবল বক আসিতেছে নীরে, আমারেই পাবে ইহাদের ভিড়ে এ সবুজ করুণ ডাঙায়। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো সংকোচে সাহিত্যের দেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়। ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না ওরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
যেখানে সূর্য ওঠে আশার আলো হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দে না ওরা দে না সে মাটি আমার অঙ্গে মাটিয়ে দে না জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা রবে জানে জেগেছিল স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না দে না ওরা দে না সে মাটি আমার অঙ্গে মাটিয়ে দে না মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না বিজয়ের দেওয়ার প্রতিশ্রুতিতে যে ছেলে যুদ্ধে গিয়েছিল তার আর ফেরা হয়নি মায়ের কোলে তবুও মমতাময়ী মা অপেক্ষা করে সেই রেল লাইনের ধারে যে পথ দিয়ে তার খোকা যুদ্ধে গিয়েছিল এবারে সন্তান ফিরে আসার আশা নিয়ে এক মায়ের আকাঙ্ক্ষা ভরা গান নিয়ে আসছে নীনা হুদা Put
রক্ত জমাতে শীতল পুজোর পাশনে বেদি ওরে ও তরুণিশা ওরে ও তরুণিশা বাধা তোর প্রলয় মিশানে ধ্বংস মিশন পুরুষ প্রাচীর প্রাচীর বেদি তারা রইল কপাট তারা রইল কপাট বাজনা বাজা কে মালিক এসে রাজা বাজনা বাজা কে মালিক এসে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে পায়ে হাসি পায়ে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী গায়ে রক্ত কেড়ে তারা রইল কপাট তারা রইল কপাট প্রলয় ভোলা ওরেও পাগলা ভোলা দেহে প্রলয় দোলা কারো ঢুকা চলছে তুলে হেঁচকা টানে মারে হাত পায়ে দেরি হাত মারে হাত পায়ে দেরি হাত কাঁদনে দুর্গ পিঠা কাজ করে তাকে মৃত্যু তাকে জীবন কাটে তারা রইল কপাট তারা রইল কপাট ওই কাল বসে কাটাবি কাল বসে ওই কাল বসে কাটাবি কাল বসে বেড়ে দেখি দিন করা ওই বৃত্তি নারী লাঠি মার ভাঙলে বাধা লাঠি মার ভাঙলে বাধা যত সবে বন্ধু শালায় আগুন জ্বালা ফেল করে তারা রইল কপাট তারা রইল কপাট ভেঙে ফেলে তর রইল পটে রক্ত ঝমাটে শীতল পুজোর পাশানে বেদি ওরে ও তরুণ শান ওরে ও তরুণ শান বাধা তোর প্রলয় মিশানে ধ্বংস মিশানে ধরুন তারা রইল কপাট 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 তারা রইল কপাট। Thank you so much. Thank you. Sidhu sir, thank you. বাঙালি আর স্বপ্ন পূরণের অদম্য সেই স্বপ্ন পূরণে বাঙালি জাতি স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন
বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথারে আর বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা আর বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জল প্রাণ খুলে নির্ভয়ে বল জয়ের তালে নাচে জল প্রাণ খুলে নির্ভয়ে বল বাংলা আমার মায়ের আঁচল আমরা যে বীর বাঙালি বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার আর বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে হাল ধরেছি মোরা ভয় করি না আমরা স্বাধীন বাঙালি বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার আর বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় 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 আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন এই বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় বাঙালিরা আনন্দিত উদ্বেলিত কেননা সবুজের বুকে এক রক্তিম সূর্য তো এখন আমাদের চলুন আমরা সবাই একসাথে গাই
দর্শক মণ্ডলী, আপনারাও সবাই আমাদের সাথে গাইবেন। Sir, ready please. Sir. Okay, ready. Ready please, sir. Ready please, madam. হারাই প্রেমের সাগর পাড়ি করে আমরা কত নবীর মাঝি হাল ধরেছি সাক্ষ্য করে রে হারাই প্রেমের সাগর পাড়ি করে
থাকবে। আমরা প্রধান অতিথির ভাষণ শুনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি আপনাদের আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার লিখিত স্ক্রিপ্টের বলার আগে আমি বলতে চাই যে আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান লেডিজ ক্লাব উপস্থাপন করেছে তার কনসেপ্টটা খুবই ভালো ছিল। বিশেষ করে যে এটা পজিটিভ নোট দিয়ে শেষ করেছে, এটা খুবই আমি বলি খুবই ভালো কাজ করেছে। প্রথম যে গানটা শুরু করেছে জয় বাংলা দিয়ে, আমি এই গান নিয়ে কিছু বলতে চাই। 1971কে উপলব্ধি করতে হলে এই গানটাকে বুঝতে হবে। এই গান কিন্তু মুক্তিযুদ্ধের প্রাণ ছিল। আমি মনে করি মুক্তিযোদ্ধাদের এবং যারা মুক্তিযুদ্ধে যায়নি, যারা দেশে ছিল, তাদের সবাইকে এই গানটা উজ্জীবিত করেছে। এই গান শুনলে এখনো আমি খুব আবেগপ্রুত হয়ে যাই। এটা এমন ধরনের গান। তো থ্যাংক ইউ ভেরি মাচ লেডিজ ক্লাব যে আপনারা এই গান দিয়ে শুরু করেছেন এবং পুরো অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে। দ্য কনসেপ্ট ওয়াজ রিয়েলি গুড। ধন্যবাদ। আজকের বিজয় দিবসে অবশ্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি, তাদের স্মরণ করছি। এবং যেসব মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা কেন প্রতি বছর এই বিজয় দিবসটা পালন করি, এটা আমাদের বুঝতে হবে। আনন্দের চেয়েও বেশি এই দৃশ্যমান উৎসব আমাদের দেশপ্রেমের কথা মনে করিয়ে দেয়। আমাদের পরবর্তী প্রজন্মকে দেশের ইতিহাসটা মনে করিয়ে দেয়। পরবর্তী প্রজন্ম জানবে এই দেশটা কিভাবে স্বাধীন হয়েছিল। তাদের মধ্যে একটা দেশাত্মবোধ, দেশপ্রেম এবং দায়িত্ববোধ গঠনে এটা অনেক সাহায্য করে। এবং এই উৎসবের আমি মনে করি এটাই সবচেয়ে বড় পাওনা। সবশেষে যারা এই অনুষ্ঠান আয়োজনে ছিল, সামনের দিক থেকে নির্দেশনা দিয়েছে, পিছন থেকে সাহায্য করেছে, আমি সবাইকে সবার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শুভ বিজয় দিবস। তার আগে আমি আরেকটা কথা বলিনি। আমি 2-3 দিন আগে লেডিজ ক্লাবের ওখানে গিয়েছিলাম রাত্রেবেলায়, যদি আমাকে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি, বাট আমি দেখেছি যে খুবই অল্প জায়গা এবং যেভাবে আপনাদের কলরব বাড়ছে আস্তে আস্তে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে আরো বড় জায়গা করে বড় স্পেস দেবো লেডিজ ক্লাবে। আশা করি আপনাদের ভালো লাগবে সেটা। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যুদ্ধ করে তাদের মায়া শান্ত করে জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ করি বাইতে হবে, আমি যে সাগর মাঝি। চোখে পড়ে না, না 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 না, তারাও তো বলে তবু ডাকে না, জীবনের রঙে মুখে টানে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, সেরা পালারও চিনে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়।
গাইতে হবে, ফেরা বাড়ি দিতেই হবে।